হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। সবাইকে পেনশন স্কিমে যোগ দেওয়ার আহ্বান। বাংলা ব্লকেট কর্মসূচিতে কোটা বিরোধীরা, দাবি আদায়ে অনড় বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। দুই আন্দোলন পর্যবেক্ষণ করছে সরকার বললেন ওবায়দুল কাদের। এবং ভয়াবহ রূপ নিতে যাচ্ছে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি। পানিবন্দী 20 লাখের বেশি মানুষ, দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। কোটা আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, বিএনপি জামাতের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। দেখুন এইচএ মিতুর রিপোর্ট। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ 2002 সালে প্রতিষ্ঠার পর থেকে পার হয়েছে 22 বছর। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় এবং মহানগরের নেতাকর্মীদের সাথে গণভবনে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজ হাতে গড়া সংগঠন সৃষ্টির সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, শুরু থেকেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে যুব মহিলা লীগ। আসলে ওরা মানুষ ছিল না, ওরা জানোয়ারের থেকে অধম ছিল, আমি এটা বলবো। তারপর সকল বাধা অতিক্রম করে প্রত্যেকটা সংগ্রামে যখন আমি জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করেছি, জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, তখন যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এ সময় বিএনপির সমালোচনা করে সরকার প্রধান বলেন, ভোট চুরির দায়ে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয়েছিল খালেদা জিয়াকে। 96 সালে 15 ফেব্রুয়ারি এই খালেদা জিয়া একেবারে কোনো ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা থেকে খুব গর্ব করে বলেছিল সে ক্ষমতায় এসেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভোট চোরদের ক্ষমতা রাখেনি। মাত্র 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 15 ফেব্রুয়ারি ওই ভোট চুরি করে ক্ষমতায় বসছিল, 30 মার্চ তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। সেটাও আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই জনগণের ভোটের অধিকার আমরা পুনরুদ্ধার করতে পেরেছিলাম। আদালতের রায়ের পর কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীরা পড়াশোনা না করে অযথা সময় নষ্ট করছে। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এ সময় যুব মহিলা লীগের নেত্রীদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো নিজেদের একটা ভবিষ্যতে। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ সারা দেশে বাংলা ব্লকেট নামে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়কটিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত মহাসড়ক অবরোধ করা শিক্ষার্থীরা কোটা বাতিলের 2018 সালের পরিপত্র বহালের দাবি জানান। পাশাপাশি সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান। অন্যথায় তাদের এই চলমান আন্দোলন আরও কঠোরভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনে রয়েছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকে আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি অব্যাহত রয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েট সহ দেশে 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রত্যয় বাতিল সহ মোটা দাগে 3 দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ও কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। পেনশন স্কিম ও কোটা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্থবিরতা চলছে। সে বিষয়ে কি ভাবছেন জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সরকার বিষয়টি গভীরভাবেই পর্যবেক্ষণ করছেন, সময় মতো সমাধানও হয়ে যাবে। এটা এখন আদালতের ইখতিয়ার। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত তো সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। 15 জেলার 20 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে দুর্ভোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না পানিবন্দী মানুষের। 1 মাসের মধ্যে 3 দফা বন্যায় খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিতরা। এদিকে স্থানে স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি নামছে না সীমান্তবর্তী জাকিরগঞ্জ সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায়। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, আগের ভানে থেকে আরো বেশি। আগে এটা রাস্তাঘাট হুক না আসলো, তখন ডুবাইল। ঘরের ভিতরে পানি ছিল, সকালে পানি কিছু বার করে দিচ্ছি। ঘরের ভিতরে হাঁটু পানি ওরা লইয়া এখন যাইরাম গিয়া বাড়ি বসাই পরিস্থিতি অত্যন্ত বেহাল। বিগত গেছে কালকে রাত্রে আমি এলাকার স্থানীয় মানুষ, আমি এলাকাতে 3 দিন আমরা উপাস রয়েছি। যারা আছে এরা অন্যান্য কুটুম বাড়িতে আর কি বিভিন্ন জায়গায় একদম পানি প্লাবিত হয়ে গেছে। এইটা জায়গা পর্যন্ত গিয়া ত্রাণ পৌঁছে না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গেল কয়েকদিনের বৃষ্টি ও ভারী বর্ষণে উত্তরের জেলা গাইবান্ধায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার তোপে ভেঙে গেছে 7টি প্রাথমিক বিদ্যালয়, বন্ধ ঘোষণা করা হয়েছে 63টি শিক্ষা প্রতিষ্ঠান। খাবার পানি ওই যে লোক আদা মাইসি বেতন আনি আইনা খাই, গরুর পানিও মাইসি বেতন আইনা খিলাই। বাচ্চা ছেলের খাবার দেওয়ার অনেক কষ্ট। ঘরের মধ্যে পানি, মেলা পানি হয়েছে, আর ছোট ছোট খাওয়ার জন্য কান্দাকাটি করে। বন্যার কারণে থাকার সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। এদিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদীর পানি বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানভাসীদের সর্বাত্মক সহযোগিতা দিতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। বিভিন্ন জায়গায় নগদ টাকাও দেওয়া হচ্ছে এবং জিআরের চালও কিন্তু পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ করা হয়েছে। তারপরেও যদি লাগে আমরা আরো প্রস্তুত আছি। এদিকে প্রতিশ্রুতি নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মান ও মর্যাদা ধরে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা 20 আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ। ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ত্রিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটির সভাপতি কারুজ্জামান ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে হবে। বিস্তারিত থাকছে মণ্ডলে নামের রিপোর্টে। বঙ্গবন্ধু সৈনিক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতেই সাভারে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় সাভার 19 আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের স্বচ্ছতার সহিত সংগঠন এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ওনার নামের প্রতি সারা বাংলাদেশের মানুষ নয়, শুধু সারা বিশ্বের মানুষদের সম্মান দেখায়, যে সম্মান প্রদর্শন করে। আমরা আশা করি আপনারা ঢাকা জেলার সৈনিক লীগ কোনোভাবেই যেন তার ব্যত্যয় না ঘটে। বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে এই জন্য দেশি বিদেশি অর্থায়নের ষড়যন্ত্র হচ্ছে। এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। প্রয়োজনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সংগঠন করেন, প্রয়োজনে বঙ্গবন্ধুর নামে প্রাণ দিতে প্রস্তুত থাকবেন। আপনারা অন্যায় করবেন না এবং কাউকে কোনো অন্যায় করতে দিবেন না।
এটা আমাদের প্রতিশ্রুতি থাকবে। পরিচিতি সভায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধু সৈনিক লীগের কোনো নেতাকর্মীদের দিয়ে দল কলঙ্কিত হলে তাকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের টঙ্গিপাড়া যদি জন্ম না হয়তো তো কি সৈনিক লীগ হয়তো না। তার জন্ম হওয়াতে আজকে আমরা সৈনিক লীগ পেয়েছি। সারা বাংলাদেশে আনাচে কানাচে সৈনিক লীগ পৌঁছে গেছে। ইনশাল্লাহ 2025-এর ভিতরে অনেক সৈনিক লীগ ইনশাল্লাহ আমাদের অন্য অন্য সংগঠনের থেকে কোনো অংশ কম হবে না। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মাননীয় প্রধানমন্ত্রী যেন কোনো আর বিপদ আপদ না আসে, এই 5টি বছর যেন ভালোভাবে চালাতে পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহাজ্জুদ নামাজ পড়ে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার একটু পয়রা আল্লাহর কাছে দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আগামী দিনে যেন আমরা সৈনিক লীগের কোনো যেন একটি অন্যায় না শুনি, কোনো যেন আমাদের এই সাভার এলাকায় বঙ্গবন্ধু সৈনিক লীগ আনাচে কানাচে আমাদের পাশে যে মন্ত্রী সাহেব আছে, এমপি সাহেব আছে, বন্ধু বেঞ্জি ভাই তার কাছেও যাবেন, কিভাবে সংগঠনকে এগিয়ে নেওয়া যায় এই সাভার এলাকা থেকে সে চেষ্টা করবেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশাসনের সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধুর নামের সাথে জড়িত সংগঠনের সাথে ঢাকা জেলা সহ সবাই একসাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের পাশে থাকবে। ঢাকা জেলায় আপনার এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা যারা আছি, আমরা ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল এমপি মন্ত্রী মহোদয় সবাই মিলে আপনাদের এই সৈনিক লীগের পিছনে আমরা আমাদের যতটুকু সাধ্য ততটুকু আমরা করে যাব। নেতৃত্বটাকে আপনারা যথাযোগ্য মর্যাদাটা আপনারা দিবেন। হারুন ভাই এখানে আছেন, তার সম্পর্কে তিনি কত বড় মাপের মানুষ সেটা তো তার কর্মদক্ষতা দিয়েই, তার পরিচয় দিয়েই সেটা আপনারা জানতে পারেন। এখন তিনি আসছেন রাজনীতির মাঠে সরাসরি, সবসময় তিনি আছেন আমাদের সাথে। হারুন ভাইয়ের সাথে যখন আমার পরিচয় ছিল না, দেখতাম যে আমি বঙ্গবন্ধুর মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটা অনুষ্ঠানে হারুন ভাইয়ের ছবি ক্যামেরাতে আসে। তা আমার একটা ছিল যে এই ভদ্রলোক, ওনাকে তো কোনো আওয়ামী লীগের কোনো বড় পদেও দেখতেছি না, কোনো সংগঠনের কোনো বড় পদ উনি নাই, তাহলে ওনার পরিচয়টা কি? সেই 20 বছর আগে আমি জানতে পারছি যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সিআইপি এবং বারবার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পাওয়া একজন ব্যক্তি। কাজে তার মতো লোককে আপনারা পেয়েছেন, যিনি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছেন। এর চাইতে বড় সংগঠক আর কে হতে পারে? সবাই বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের নেতা হারুন ভাই একটি কথা বলেছে, বঙ্গবন্ধু সৈনিক লীগে যারা করবে কোনো মাদকার শক্তির স্থান নেই। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রূপায়ণ ও বেক্সিমকো গ্রুপ সহ দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের নিয়ে নিরাপদ ও স্মার্ট বাংলাদেশ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কাউন্সিলের ব্যানারে 2013 সালে শুরু হওয়া এই উদ্যোগ এবার 4র্থ ধাপে উন্নীত হয়েছে। গুলশান, বনানী ও বারিধারায় শুরু হওয়া সিসি ক্যামেরার সেবা এবং স্মার্ট পার্কিংয়ের এই ধাপের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে গোটা রাজধানীকে নিরাপত্তা বেষ্টনীতে ঢাকার প্রক্রিয়া শুরু হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন বাতেন বিপ্লবের রিপোর্ট। ওয়ান স্ট্রিট পার্কিং এবং সিসিটিভির নিয়ন্ত্রণে গুলশান, বনানী ও বারিধারাকে এরই মধ্যে সাজিয়েছে ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কাউন্সিল LOCC, যার 4র্থ ধাপের সফল উদ্বোধনীতে অংশ নেন বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক সফল ব্যক্তিরা। নাগরিকদের নিরাপদ বসবাসের জন্য রাজধানী ঢাকাসহ দেশের সব বড় শহর সিসিটিভি ক্যামেরার আওতায় আনাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। সিসিটিভি ক্যামেরা নজরদারির প্রকল্পের 4র্থ পর্বের উদ্বোধন এবং ওয়ান স্ট্রিট স্মার্ট পার্কিং সিস্টেম পরিচালনার ব্যয় নির্ধারণ করার পর উদ্বোধনী অনুষ্ঠানেই ফান্ড গঠনের প্রস্তাব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
আমরা চাই 100% সেফ, এবং সেই সেফ করার জন্য আমাদের পুলিশ বাহিনীকে, ডিএনসিসি কে কিভাবে সহায়তা করা যায়, এবং আপনারা জানেন যে এলওসিসির জন্য আমাদের পাবলিক পার্টনারশিপের মাধ্যমে আমরা কাজগুলো করছি। আজকে এখানে সকলে আমরা স্মার্ট, এই ঘরে যারা আছেন আমরা সকলেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের সকল স্মার্ট এখানে বসে আছেন। তাই আমি শুধু একটু বলবো আমাদের হাউসটাকে একটু ওপেন করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। অল্প সময়ের মধ্যেই এলওসিসির মহৎ উদ্যোগের ফান্ড গঠনে এগিয়ে আসেন শিল্পপতিরা। ঘোষণা দিতে থাকেন স্বপ্রণোদিতভাবে। রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে 1 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল। আমি রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান, সো আই এম রিপ্রেজেন্টিং দ্য চেয়ারম্যান টুডে। তো আমরা রূপায়ণ গ্রুপ অলওয়েজ দেশের কাজে অলওয়েজ আগে আসি, তো এবারও আমরা আগে আসতে চাচ্ছি। তো আমাদের তরফ থেকে আমরা 1 কোটি টাকা পৌঁছে দিয়ে গুলশান রিয়াদ ক্লাব আপনারা জানেন যে এলওসিসির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। গুলশান রিয়াদ ক্লাব এর সাথে কাজ করে যাচ্ছে, সেখান থেকে আমরা ছোট্ট একটা টোকেন মানি দেবো, আমরা 5 লক্ষ টাকা। আমরা রিয়াবের পক্ষ থেকে এই ধরনের প্রোগ্রামকে সবসময় স্বাগত জানাই। সিসিটিভি ক্যামেরা সার্ভিলেন্স প্রজেক্ট, এই যুগান্তকারী প্রজেক্ট, এই যেটা উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে হেল্প করা। তো আমি ব্যক্তিগতভাবে এজ এ রেসিডেন্ট আমি 10 লাখ টাকা বলছেন আমার 25 আর বাদ বাকিটা দেখা যাচ্ছে। এরপর স্ব ক্ষেত্রে সফল ব্যক্তিরাও ফান্ড গঠনে এগিয়ে আসেন। নিশ্চয়ই বুঝতে পেরেছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে একটি প্রকল্প যেটি 2013 সালে শুরু হয়েছিল। যদি বলা হয় যে অনেক বড় কিছু বলতে গেলে যে পড়তেও বলে গণ্য হইল, ওরকমই বলছি আর কি। যে আমার 400 কোটি টাকা আমি মনে করি যদি একটা লার্জার গ্যাদারিং করে আমরা যদি রেজ করার চেষ্টা করি বেসরকারি খাত থেকে, আমি কিন্তু মনে করি না ইট ইজ আ ভেরি বিগ অ্যামাউন্ট টু ডু ইট। তো দক্ষিণ কিছুই নেই, আমরা পুরোটাই, আমরা উত্তর দক্ষিণ আমাদের কাছে কিছু নাই, আমরা পুরোটাই। ধর্ময় যেটা বলছে 900 কোটি টাকা লাগবে, কত বার্গেন করলে এটা 500 কোটি টাকা হয়ে যেতে পারে। আমরা পুরো ঢাকা শহরটাকে নিরাপদ করে ফেলতে পারি। নজরুল সাহেব যে কথাটা বলছেন যে তারা সবসময় সব জায়গায় আছে, সব দুর্যোগে তারা আছে, এবং এই কথাটা কিন্তু সত্যই। যখনই কোনো বাংলাদেশে কোনো দুর্যোগ আসে ব্যাংক কিন্তু আগায় আসে আগে। যারা ডেভেলপার বিল্ডিং করে কারো কোনো চাপা দিতে হবে না। এবং আমরা মনে করি আমাদের পরিবারে এখানে বসবাস করি, গুলশান বাড়ি তারাতে নির্বাচনে সবার পরিবারে আমরা শান্তিতে বসবাস করি করছেন। এইভাবে এই দায়িত্ব পালনের জন্য আমি মনে করি যে আমরা একটা অ্যাডভান্টেজ পেয়েছি আপনাদের সহযোগিতার কারণে। আমরা সেই জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি। আমরা আপনাদের পাশে থাকার সুযোগ পেয়ে আমরা ধন্য মনে করছি যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, টেকসই নিরাপত্তা ব্যবস্থার কথা বলতে গেলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদর্শী চিন্তা, দূরদর্শী যে সিদ্ধান্তগুলি ছিল একের পর এক ইমপ্লিমেন্ট করাই আজকে বাংলাদেশ আমরা উন্নয়নের একটা মহাসড়কে উপস্থিত হয়েছে। সেই উন্নয়ন ধরে রাখতে হলে আমাদের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা সেটি যে আমাদের একটা জিরো সিকিউরিটি, জিরো ক্রাইমের আমরা নির্দেশনা দিয়েছি। আমরা সেই টার্গেট লক্ষ্য করেই আমরা কাজ করছি। ঢাকা শহরে যতগুলি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হয়েছে কিংবা ক্রাইম হয়েছে সবগুলিকে আমরা ডিটেক্ট করেছি আমাদের এই আধুনিক প্রযুক্তি সফল প্রয়োগের জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও উদ্যোগের প্রতি সমর্থন জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিমা অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বিবিএ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ঢাকা 11 আসনের সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল সহ বিশিষ্ট ব্যক্তিরা। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। Asian Expert Beef.
B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR HM Steel। চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে আহলে বায়তে রাসূলের স্মরণে ৮ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান মাহফিলের বিস্তারিত কর্মকাণ্ড সাংবাদিকদের অবহিত করেন। 10 দিনব্যাপী 39তম মাহফিলে বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার পীর মাশায়েখ আহলে বায়তে রাসূলের মানমর্যাদা নিয়ে আলোচনা করা হবে। মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। সবাইকে পেনশন স্কিমে যোগ দেওয়ার আহ্বান। বাংলা ব্লকেট কর্মসূচিতে কোটা বিরোধীরা, দাবি আদায়ে অনড় বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। 2 আন্দোলন পর্যবেক্ষণ করছে সরকার বললেন ওবায়দুল কাদের। এবং ভয়াবহ রূপ নিতে যাচ্ছে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি। পানিবন্দী 20 লাখের বেশি মানুষ, দুর্গত এলাকায় সুপেয় পানির সংকট। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।